সেটা হচ্ছে যে আমি 1 গিয়ার থেকে যখন 2 গিয়ারে উঠাই তখন হুট করে একবার 500 করছিল 2-এর বদলে আমি 50+ পাইছি। কোম্পানি যদিও ক্লেম করে আরো অনেক বেশি, কিন্তু সেটা স্বাভাবিকভাবে হয়। তাছাড়া চলতে চলতে যে হুট করে বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতিতে আমি এখনো পড়িনি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল পল্লব চাই। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর আমার ছোটো ভাই মোটামুটি ভালোই আছি। ছোটো ভাই বলতে আমার মাসির ছেলে যে হিরো এক্সট্রিম গাড়িটা নিছে, তো আমরা আজকে বেরোইছি, খানিক ঘোরাফেরাও করা হবে আর ছোটোখাটো একটা ভিডিও বানাবো। ভিডিওটা হচ্ছে গাড়িটা কেনার তো 1 মাস হয়ে গেছে। 1 মাসে সে চালাইছে 1050 কিলোমিটার। তো 1050 কিলোমিটার চালাইছে, এর মাঝে কিছু রাইড আমিও করেছি। এখন তারপরেও যেহেতু তার কাছে সবসময় গাড়িটা থাকে, তার কি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো চলেন যাওয়া যাক, কিছুক্ষণ রাইড করি। রাইড করে একটা নিরিবিলি প্লেসে যাই, সেখান থেকে বাইরের নয়েজটা যাতে একটু কম আসে। আমার যেহেতু এক্সটার্নাল কোনো মাইক নেই, সেহেতু আমার এই ক্যামেরার সাথে যে মাইক সেট করা, সেই মাইকেই যতটুকু সাউন্ড আসবে সেরকমভাবে ভিডিওটা বানানো হবে। তো সাথেই থাকেন গাইস। আপনাদের ভিডিওটা যদি দেখেন বা দেখছেন, আপনারা বিভিন্ন ধরনের আমার সমস্যা হোক বা আপনাদের সমস্যা হোক, সমস্যার কথা শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনাদের হয়তো বা সমাধান যদি দিতে পারি আমি দিব, বা আমার যদি কোনো ভুল থাকে বা কথায় কোনোটা এদিক ওদিক হয়, আপনারা আমাকে বলতে পারেন। তাইলে আমি সামনের ভিডিওতে সেটা সংশোধন করে ভিডিওটা আপলোড করতে পারবো। আপনাদের ভিডিওটা দেখে যাই মনে হোক না কেন, খারাপ ফিলিংস বা আপনাদের ভিডিওটা ভালো লাগেনি, সে বিষয়ে আমাকে বলতে পারেন। এখন নড়াইল থেকে রওনা দিচ্ছি, অফিসের থেকে ছুটি নিছি ঘন্টাখানেকের জন্য, যে ঘন্টাখানেক একটু কাজ আছে, আমি একটু বাইরে যাব, এই কথা বলে বেরোইছি। এখন নড়াইল থেকে যাচ্ছি হচ্ছে মাইজপাড়ার দিক। কোথায় যাব এটা এখনো শিওর না, হয়তোবা যে কোনো একটা নিরিবিলি প্লেস যেখানে লোকজনের যাতায়াত কম, সাউন্ডটা কম, সেখানে যাব। সেখানে গিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, যাতে আপনাদের সেই ভিডিওটা কাজে লাগে বা দেখে আপনারা কিছুটা হলেও আইডিয়া নিতে পারেন হিরো এক্সট্রিম 120R এর। যারা ভিডিওটা দেখছেন হয়তোবা অবশ্যই তাদের এই গাড়িটা সম্পর্কে কৌতূহল আছে, অথবা নিবেন অথবা নিছেন, বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, ইউটিউবে সার্চ দিচ্ছেন যে এর সমাধান কি বা কিভাবে চালালে গাড়িটা অনেক দিন ভালোভাবে চালানো যাবে, সেইগুলো দেখার জন্যই সার্চ দিচ্ছেন। তো যাই হোক, মোটামুটি একটু আপনাদের উপকার হবে সেরকম একটা ভিডিও বানাবো। তো কোথায় ছিলাম, যে ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো ধরনের কোনো উপকার হয়, যদি একটুও ভালো লাগে ভিডিওটা, তো একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসা রাখেন। সামনের ভিডিওতে আমরা চেষ্টা করব কি, সামনের ভিডিওতে আপনাদের অবশ্যই দেখানো হবে যে এই গাড়িটা পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে, এটার ভিডিও সামনের ভিডিওতে অবশ্যই পাওয়া যাবে। হ্যালো গাইস, আমি আর এই যে ছোটো ভাই পবিত্র, আমরা আসতে হচ্ছে মাইজপাড়ার একটা বিলের ভিতরে। এক্সাক্ট লোকেশন অবশ্য আপনাদের বলতে পারবো না। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে হিরো এক্সট্রিমের 1 মাস ইউজ করা হয়ে গেছে, মোস্টলি ইউজ করেছে ছোটো ভাই পবিত্র। এখন তার কাছ থেকে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করা হবে। তাই পবিত্রর কাছে এই অবস্থা, ভালো আছি, ভালো আছি সবাই। হ্যাঁ, তো গাড়িটা নেওয়ার মূল কারণ কি আপনার সেটা বলেন আগে। কারণ হচ্ছে আসলে জব তো করি, তো জবের জন্য আর নিয়মিত ওইদিক ওদিক যাওয়া আসার জন্য একটা বাইক প্রয়োজন ছিল। পছন্দ ছিল অন্যরকম, কিন্তু সব দিক দিয়ে মিলায়ে সব কম্বিনেশন করে যে স্পোর্টি লুক লাগবে বা আবার তেল সাশ্রয়ের প্রয়োজন, তো
সব মিলায় এই বাইকটা আসলো বাজারে, এটার ফিচার দেখে পছন্দ হলো, সেইভাবেই নেওয়া। আপনার কাছ থেকে কত টাকা নিছে এটা হিরো কোম্পানি? গাড়ি দাম নিছে 1,71,000, আর তারপরে তো নিজের কাগজপত্রের খরচ তো আলাদা থাকলো। তো কেনার পরবর্তী সার্ভিস কেমন পাচ্ছেন আপনি, বা চালায় কি অভিজ্ঞতা অর্জন করেছেন আপনি? অভিজ্ঞতা বলতে আসলে তেল সাশ্রয়ের দিকে আমার ফোকাস ছিল, আর লুক তো পছন্দ ছিল, তো সেই দিক দিয়ে লুকের দিক দিয়ে আমি স্যাটিসফাইড। লুক নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আর তেল সাশ্রয় অনেকে অনেক রকম বলতেছে, আমি এই পর্যন্ত 50 অন এরকম পাইছি। যদিও এটা আমি ওইভাবে যে বোতল নিয়ে সবাই চেক করছে ওরকমভাবে আমি আসলে কিছু চেক করি নাই, তবে আমি একটা হিসাব রাখছি যে আমি এত টাকার তেল নিলাম, আমি এত কিলো চালাইছি, এই হিসাবে আমি বলতেছি যে আমি 50+ পাইছি। কোম্পানি যদিও ক্লেম করে আরো অনেক বেশি, কিন্তু সেটা আসলে হবে না আশা করি। তবে 50+ হলে আমার পক্ষে এনাফ, আর আমি এতটুকু পাইছি। আর এই যে একটা যে গিয়ার শিফটিং এর যে একটা সমস্যা ছিল, সেটার ব্যাপারে আপনার কি অভিজ্ঞতা হয়েছে সেটা বলেন। গিয়ার শিফটিং এ আমি দুই একবার একটু চেক করে দেখছি। সেটা হচ্ছে আমার যেটা মনে হয় আমি বলি, জানি না এটা কতটুকু যুক্তিযুক্ত বা কি হবে। আমার মনে হয়েছে যদি এনাফ স্পিড থাকে, বা মানে এনাফ বলতে যতটুকু স্পিড যে গিয়ারে থাকা প্রয়োজন, মানে যে গিয়ারে যেতে গেলে প্রয়োজন, সেইটুকু স্পিড থাকলে আর ক্লাস ঠিক মতো চাপা থাকলে হয়তো বা গিয়ার শিফটিংয়ে খুব একটা বেশি সমস্যা হবে না। তারপরেও প্রথম সার্ভিসিংয়ের আগে একটু বেশি হার্ড মনে হতো, তো সার্ভিসিংয়ের পরে সেইটা একটু কম হয়েছে। আমি শুনছি গিয়ার ইন্ডিকেটরে একটা মানে গ্লিচ ছিল, সেই গ্লিচটার ব্যাপারে আপনার কি মতামত? গ্লিচ সম্পর্কে মতামত এখানে হচ্ছে দুইটা ব্যাপার আমিও শুনছি। আমি যে দুইটা জিনিস ফেস করছি, আমি একটা ফেস করছি এরকম যে দেখা গেল আমি গিয়ার 5-এ আছে, তো ক্লাস প্রেস করে আমি পরপর 2বার গিয়ার ডাউন দিলাম। তো পরপর 2বার গিয়ার ডাউন দেওয়ার পর সেখানে 3-এ আসার কথা, কিন্তু এখানে কিছুই শো করেনি। যখন ক্লাস হালকা ছাড়ছি তখন 3 শো করছে। মানে এটা সম্ভবত ক্লাস ছাড়লে শো করবে এরকম কিছু হয়তো বা দেখাতে পারে। এটা একটা ব্যাপার ছিল। আর একটা গ্লিচ পাইছি, সেটা হচ্ছে 2 দিন হয়েছে এরকম। সেটা হচ্ছে যে আমি 1 গিয়ার থেকে যখন 2 গিয়ারে উঠাই, তখন হুট করে একবার 5 শো করছিল 2-এর বদলে। যদিও গাড়ি সেরকম স্পিডে যায় নাই বা সেরকম কিছু হয় নাই, কিন্তু কোনো সমস্যা হয় নাই, কিন্তু 5 শো করে আবার 2 শো করছিল। ওই একটা গ্লিচ ছিল। এটা জানি না সবার ক্ষেত্রে হয়েছে কিনা, বা এটা কোনো সিস্টেম এরর থাকতে পারে। আর হচ্ছে ওই দেরিতে শো করার ব্যাপার সেটা হচ্ছে ক্লাস গিয়ার চেঞ্জ করার পর ক্লাস ছাড়লে, সবসময় এটা হয় না, 2-1 সময় যে গিয়ার চেঞ্জ করছি অথচ শো করতেছে না, তো ওই সময় যে ক্লাসটা একটু লুজ দেই, তো ওইখানে সাথে সাথে শো করে। আর এর গাড়ির ব্রেকিং কেমন? ব্রেকিংয়ে আমি স্যাটিসফাইড। আমি এবিএস ভালো পাইছি, এবিএস এ কোনো সমস্যা পাইনি। আর পিছনের ব্রেকটাও ভালো, যথেষ্ট ভালো। ব্রেকিং নিয়ে আসলে কোনো কমপ্লেইন নাই। এটা তো প্রথম সার্ভিস করাইছেন তাই তো? হ্যাঁ, একবার সার্ভিসিং এ ওরা কেমন হেল্প করছে আপনাকে সেটা একটু যদি বলতেন। সার্ভিসিং এ তারা আসলে আন্তরিক ছিল। তারা নিজেরা চেক করছে, চেক করার পর প্রথমত তো মোবিলটা আসলে ডাউন দেয়, সেটা মোবিল ডাউন দিছে। আর তারপরেও আরো ব্রেক শু এগুলো চেইন পলিশ এগুলো করে দিছিল। আপনার কাছ থেকে সার্ভিসিং এর জন্য কি এক্সট্রা কোনো টাকা নিছে? আসলে সার্ভিসিং এ ওদের ওই যে মোবিলটা দেয় সেইটার কস্ট, মানে ওদের মজুরি খরচ যেটা, সেটা ওরা রাখে না। জাস্ট যে জিনিসগুলো দিয়ে দেয় সেগুলো শুধু। ও আচ্ছা। গাড়ির কমপ্লেন, মেজর কমপ্লেন হচ্ছে কি যে স্টার্টটা বন্ধ হয়ে যায়, এরকম কিছু কি আপনি পাইছেন যে স্টার্ট চলতি অবস্থায় বন্ধ হয়ে গেছে বা কোনো কিছু? চলতি অবস্থায় আসলে বন্ধ হয়নি। বন্ধটা হয়েছে দেখা গেল আমি হচ্ছে স্পিড কম করে ফেলছি, কিন্তু গিয়ার ডাউন হয়নি, ক্লাস, এটা তো স্বাভাবিকভাবে হয়। তাছাড়া চলতে চলতে যে হুট করে বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতিতে আমি এখনো পড়িনি। তো জানি না এটা কারো বাইকে কোনো সমস্যা আছে কিনা। রাতের বেলা রাইড করার সময় এর লাইটের কি আপনার কোনো ধরনের কমতি ফিল হয়েছে? রাতের বেলা রাইড নিয়ে আসলে কমতি অবশ্যই ফিল হয়। এই আসলে এদের যে লাইটটা দেয় নর্মালি, এই লাইটটাতে আসলে রাতে রাইড করা একটু অসুবিধাজনক। হাইওয়েতে যদি আপনি যান, তো সামনের দিক থেকে গাড়ি আসলে আপনি আপনার সোজা কিছু আসলে দেখতে পারবেন না, মানে পুরোটাই তখন আপনার স্পিড স্লো করতে হবে, লাইটটা একটু কম। তারপরেও তো যে এই যে ইন্ডিকেটর গুলো এলইডি দিছে 4টে, তারপর হ্যাজার্ড লাইট যোগ করেছে 4টে একসাথে জ্বলবে, এই সিস্টেমটা আপনার কাছে ভালো লাগেনি? হ্যাঁ, অবশ্যই ভালো। আমার কাছে তো কিন্তু এই সিস্টেমটা বেশ ভালোই লাগছে যে 4টে ইন্ডিকেটর একসাথে জ্বলবে। হ্যাজার্ড লাইটটা আসলে ভালো হইছে। হ্যাঁ,
পাসিং লাইট, তারপর আপনার ইন্ডিকেটরের যে সিস্টেম সেটাও। আর ডিসপ্লের যে ব্রাইটনেস, এটার নিয়ে কোনো কমপ্লেন আছে? এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, বরং আমার কাছে আরো মনে হয়েছিল, জানি না কে কি বলবে, আমার কাছে আরো রাত্রেবেলা যেন বেশি চোখে লাগে এরকম মনে হয়েছিল, মানে একটু বেশি ব্রাইট। দিনের বেলায় দেখতে কোথাও কোনো অসুবিধা নেই। মানে এখন যদিও শীতকাল, রোদ একটু কম, তারপরেও আমি শিওর যে গরমের সময় রোদ বেশি থাকলেও এটাতে দেখতে সমস্যা হবে না। আর গাড়ির স্পিড মানে কেমন স্পিডে চলতে পারে, বা 125 সিসি ইঞ্জিন যেহেতু, সেই সম্পর্কে আপনার কি মতামত? দেখেন, আসলে এটার লুক 125 সিসির মতন না হলেও গাড়ি তো আসলে 125 সিসি। তো আপনার মনে রাখতে হবে যে আপনি অন্য যে দামি বাইকগুলো আছে সেগুলোর মতন স্পিড বা দ্রুত যে স্পিড উঠানোর যে ব্যাপার, সেটা এতে পাবেন না। এটা আপনার মনে রাখতে হবে। তো এটা মেনে নিয়ে আপনাকে বাইক রাইড করতে হবে। আরেকটা কথা, বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে তো 125 সিসির আরো 2-3টা বা তারও বেশি বাইক আছে, কিন্তু আপনার এইটাই কেন পছন্দ? এইটার আসলে লুকটা আমার সবচাইতে বেশি লুকটা আছে সবচেয়ে অ্যাগ্রেসিভ না? হ্যাঁ, তারপরেও আরো কিছু এক্সট্রা ফিচার ছিল, যেমন আমি জানি না যে 125 সিসির অন্য কোনো বাইকে এই স্ট্যান্ডের সেন্সরটা আছে কিনা। হ্যাঁ, 125 সিসির নাই অন্য কোনো পোর্ট বলেন বা এফআই ইঞ্জিন আছে কিনা, এটা আমার সঠিক দেখি নাই আমি। তো এইসব ফিচার দেখে আসলে বাইকটাও আসছিল, ফিচারগুলো দেখেও পছন্দ হয়েছিল 125 সিসির ভিতর। তো দেখলাম যে আমার সাধ্য ততটুকুর ভিতরে যেটা সম্ভব হয় সেটা হচ্ছে এই বাইকটাই, এই জন্য আসলে। আর এর রাইড করে এর কমফোর্টটা কেমন, কমফোর্টনেসটা কেমন আপনার কাছে মনে হয়েছে? রাইডের কমফোর্ট তো অবশ্যই ভালো। এখন আমার আসলে পছন্দ ছিল একটু ঝোকা বাইক, যেগুলোর আসলে দাম তো অনেক বেশি, মানে স্পোর্টি লুকের। হ্যাঁ, স্পোর্টি লুকের ভিতর, কিন্তু আমার সেরকম সাধ্য নাই। তারপরেও আমি যেটা পাইছি আমার রাইড করতে কোনো অসুবিধা হয় না। আপনার উচ্চতা কতটুকু? আমার উচ্চতা 5 ফুট 8, 8.5 এরকম। 8.5 ইঞ্চি। এখন আপনি বাইকটার উপর ওঠেন তো, দেখা যাক কতটুকু কি দেখি কিরকম পান। এতটুকু না? হ্যাঁ, দুই পাশেই সমানভাবে পাচ্ছেন না? দুই পাশেই সমানভাবে যথেষ্ট। আর এর সাসপেনশনের ব্যাপারে আপনি কি বলতে চান? সাসপেনশন কেমন? সাসপেনশন ভালো। একটু ঝাঁকি দেন তো। হ্যাঁ, পিছনের সাসপেনশনটা তো অনেক ভালোই। হ্যাঁ, সাসপেনশন ভালো মোটামুটি। তাইলে সবকিছু যাক, এখন মনে করেন যে যারা এই বাইকটা নিতে চাচ্ছে বা 125 সিসি, যাদের বাজেট কম, তো যাদের একটু লুকটা ভালো পছন্দ, তাদের সম্পর্কে আপনার কি মতামত? কিভাবে কি দেখি তারা নিবে, এইটা নিবে না অন্য কোনোটা নিবে, এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আমার মতে যদি আপনার স্পোর্টি লুক দেখতে আসলে স্পোর্টি লুক চয়েস থাকে, অথচ টাকায় পারতেছেন না, এরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন। এটাতে তো তেল সাশ্রয়ের ব্যাপারটা তো আছেই। দেখেন, 125 সিসি সেগমেন্টের ভিতর যে টাকা এনারা যে সুবিধাগুলো দিচ্ছে, তাতে মনে হয় এই বাইকটাই ভালো হবে। এখন বাদবাকিটা তো তাদের ইচ্ছা। হ্যাঁ, পছন্দেরও তো একটা বিষয় থাকে। আমি আমার মনকে কনভিন্স করতে পারছি যে ঠিক আছে, এটার স্পোর্টি লুক আছে, যদিও এটা 125 সিসি, আমি কনভিন্স করছি, আমার সাধ্যের মধ্যে আমি কুলায় পারছি, আমি নিতে পারছি। সিসির এই বিষয়টা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ মানে একটা বিষয় তো আমার, কারণ আমার যদি টাকায় কুলাতে হয় তাহলে তো এদিকগুলো তো। আর একটা বিষয় আমি বলছি যে 125 সিসি সেগমেন্টের এই যে সামনের যে সাসপেনশনটা, এটা যতটুকু মোটা করেছে, ঠিক আছে, তাই এই আমার মনে হয় বাংলাদেশের কোনো 125 সিসির বাইকে এটা এত মোটা দেয়নি কোনোটাই, ঠিক আছে। আর তারপরেও ওনার কাছ থেকে তো শুনলেন আপনারা, ওনার যে 1 মাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। সেটার সমাধানও আমরা দেওয়ার চেষ্টা করব, অথবা যদি কোনো কমপ্লেনও থাকে যে আপনার এই বিষয়টা জানার ইচ্ছা, যে এই গাড়িটা আমি নিতে চাচ্ছি কিন্তু এইটার বিষয়ে বা কোনো একটা বিষয়ের যদি কোনো সমস্যা থাকে, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন যে এই বিষয়ের উপর একটা ভিডিও বানান, তো আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করা হবে। তো গাইস, তো তার কাছ থেকে তো বিষয়গুলো সবই মোটামুটি শুনলাম। এখন তার এই 1 মাসের অভিজ্ঞতায় যে অভিজ্ঞতা অর্জন করেছে, সে আপনাদের সাথে শেয়ার করলো। এখন গাড়ি যদি নিতে চান, তো 125 সিসির ভিতরে এইটা আমার মনে হয় বেস্ট হবে। আর তার মতেও এইটাই যে
125 সিসির ভিতরে স্পোর্টির লুক এবং যে এর যে বিল্ড কোয়ালিটিও মোটামুটি ভালো, ঠিক আছে। তো আপনারা এটা নিতে পারেন। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি আপনারা পারেন, যদি ভিডিওটা একটু ভালো লাগে বা আপনাদের যদি একটুও কাজে এসে থাকে, তাইলে অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।